আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শোষা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘন্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না। যেখানেই যাস আমি নিয়ে যাব। মেঘ আঁতকে উঠে বলল, আজকে অন্ততপক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে আমি অনুমতিও দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও। আমি ডিরেক্ট ভেটো দিব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছুই বলবো না আমি। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল, বলবো না। না বললে যেতে দিব না। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকিস্বরে বলল, তুমি যে ভেটো দিবে এটা আমি আগে থেকেই জানতাম। তাই গতকাল রাতে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে? যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমও তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে। একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করত, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্যর কারণে ৮-৯ বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান ১ মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না। তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদের গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজে ৩ পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে না, কি করা যাবে, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গিয়েছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ। কি করব বল? এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলেছে? বন্যা, মিনহাজ ওদের সাথেই বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় ২ বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত ২ দিন বন্যা ভার্সিটিতেও আসেনি। কল দিলাম, রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই ওদের চিনিস না? মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। ৩টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেংসি কাটল। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত কেলিয়ে বের হয়ে গেল। বাসার সামনে থেকে রিকশা করে ২ বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছেই একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সেই উপলক্ষেই এই আয়োজন। গত ৫ দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বকবক করেছে। গত ২ দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সবকিছু রেডি করেছে।
এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে, যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত দুদিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে, সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি জ্বর। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীরে তখনও জ্বর ছিল, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজোরি করে রাজি করেছে, সাথে এটাও বলেছে যেন মেঘের দেয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞেস করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যা আর কিছু না বলেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ দুহাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়েই সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যাপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল, সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি। আমি এখন কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলা তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকিস্বরে শুধালো, আজ কার জন্মদিন? মিম মনে মনে বিড়বিড় করলো, জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন যারই হোক, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। মেঘকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে। মেঘকে উদ্দেশ্য করে শুধালো, ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়েই উত্তর দিল, কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার ওসপার করেই ছাড়বে। বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল, ওর মুডে থাকার দিন, ও তো মুডেই থাকবে। কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যাসহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না। তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দুহাত পেছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আসে। মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চঞ্চলে তোর অবস্থান রক্তিম অরুণের মতন। তুই পাশে আসিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না, তানভীর ভাইয়ার জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা
প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমসাচ্ছন্ন ক্ষয়িষ্ণু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই, বিষাদে ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়িনী তুই। ভাইয়ার বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তমা উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি, ভাইয়ার জীবনে অদ্বিতীয়া হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিহ্বল, দৃষ্টি নিরেট। বন্যার নিস্তেজ আখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আসে। মেঘ হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে, জ্বরের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায়। বন্যার দুচোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে, ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাশভারী কণ্ঠে বলল, বন্যা ভাবি, তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের ওপর নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেডি, তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহ্বলতায় উত্তর দিল, ইনশাল্লাহ, তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে। মিম মেঘের উপর পড়েছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড় ধরে আটকাতে গিয়ে নিজের ওড়নায় টান খেয়ে বন্যাও মেঘদের উপর পড়েছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়েছে যেমন তেমন, নতুন জামাগুলো মাটি আর ময়লা লেগে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি, একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, চুপ থাক, নয়তো তোর মুখে কষ্টেপ লাগাই দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি, সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দুচোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘ ও বন্যার পিঠ বরাবর দুহাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারো সামনে কাঁদে না। অথচ আজ সেই মেঘ খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না। তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলছি, কি যেন নেই আমার। চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দুচোখ মুছে শান্ত কণ্ঠে বলল,
আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি। কিন্তু? মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ধুর ফাজলামো করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে, কিন্তু বললি যে তোর ভাই রাজি। ও মা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমায় পছন্দ করে? না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলছে? মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়াই থাকতো, আর আমরা ক্যামেরাম্যান থাকতাম। বুঝলি, অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেই, তোকে বৌমনি ডাকার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকবো। তুই আমার ভাবি মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল, ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল, বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ওলে সোনা, তুমি আমার কিউট ননদি, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেংসি কেটে বিড়বিড় করে বলল, আজ কিউট না বলে। মিনহাস ঠাট্টা স্বরে বলে উঠল, আপনি কিউট না বলেই একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে, আপনার দিকে কেউ নজর দেওয়ার আগে আধমরা করে ফেলে। আপনাদের মুখে এসব সাজে না ভাবি। বরং আমি আর তামিম এসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলল, সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ ভেংসি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছে কি তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা, প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ অথবা হ্যাঁ। মেঘ বলল, দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন? অবশ্যই। একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় নিয়ে গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুংকার দিল, আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা পিরিত দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলে আরো বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না প্লিজ, ওনাকে কল দিস না। চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গেছিলি? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা। এখন হা করো। তানভীর হা করতে মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা ঘুরছে, তবুও আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতেই তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দু হাতে মিমের চোখ ঢেকে মেকিস্বরে বলল,
রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানভীরের পেশিবহুল হাতে নজর পড়তেই বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাহিরে ঘুরছো কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল, তামিমের। এতটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না। তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে তুমি এত কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো জ্বর বাঁধিয়েছো। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজ গজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটও শতগুণে ভালো। বন্যা সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখিয়ে ঔষধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছে। ফোনটা টেবিলের ওপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাহিরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেই ভেবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছেই। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপিকে কল দিল। ফুপি এশার নামাজ পড়ছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানভীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে? আবির মুচকি হেসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দিব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিনেও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে। এত বউ পাগল যেহেতু বউকে নিয়েই চলে যাইতা। আমি তো নিয়ে আসতামই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে আনতে পারিনি। মেঘের আব্বু শুনলেও মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে? তুমি বলে ফেলছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করা যায়। রাখছি এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্তস্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে?
আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। মেঘ এবার রাগী স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতো আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে, সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস। শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লাগছে। কি করতে গেছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগাড়ম্বরপূর্ণ হয়ে গেছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, ওহ নো, আপনি আমায় ভয় পান? কতটা? আবির ভ্রু কুঁচকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। আবিরের আদুরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়ছে। মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। মেঘের দুগাল লাল হয়ে গেছে, নাকের ডগায় ঘাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথার রাজত্ব চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত 1.5 বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই 2-3 মাসে ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে মেঘকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আর সেই অবাঞ্ছিত দৃষ্টিতে মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয়, কল কাটার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না। রাত 11টার দিকে তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। বন্যা মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ঔষধ খেয়েছো? জি। আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত রাত হয়ে গেছে এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাহিরে আসছিলাম, অনেক রাত হয়ে গেছে। তেমন দোকানপাট খোলা নেই, 2-একটা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখেই আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গিয়েছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা। 103-4 ডিগ্রি ফারেনহাইট জ্বর কখনোই স্বাভাবিক না। তার থেকেও বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কেন? এই তোমার ম্যাচিউরিটি? আমি কখন বললাম আমি ম্যাচিউর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে, কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বনুর মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ। বন্যা ফিসফিস করে বলল, আপু আসছে, বাই। বন্যা কল কেটে দিয়েছে। তানভীর থম মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদেই আবিরের কল আসছে। রিসিভ করতেই আবির বলল, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বন্যার সাথে কথা বলছিলাম, আর তোমার কাজ শেষ করেই কথা বলছি। আমি তো তোমার মতো না, যে সব কাজ ফেলে বউয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। দূর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটাও আমারই। আবির ঠাট্টার স্বরে শুধালো, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসছি। সবকিছু ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি। 2 মিনিটের আলাপ, সেখানে তুমি আমার কল তো রিসিভ করলাই না, উল্টো আমায় ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি? বা ভাই। আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা বাগড়া দেয়, তারা মানুষরূপী আগাছা, বুঝলি?
আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমিও বাগড়া দিয়েছো। একদম না। আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি। আর একটা কলও দিইনি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুই কল দিয়েই যাচ্ছিলি। হয়েছে হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনেই আগাছা আমি। বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছি। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনাও ধ্বংস করেছি। রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডায় জড়াচ্ছি। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনেও আমি ভিলেন পদে আছি। আহারে, আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তানভীরের সভাপতি নির্বাচনের 1 বছর কেটে গেছে। 3 বছরের কমিটি 1 বছরেই তছনছ হয়ে গেছে। কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ জোট ভেঙেছে আরো 3-4 মাস আগে। সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতা সহ এমপি মন্ত্রীরাও সমস্যা সমাধান করতে পারছেন না। মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্যও করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আসে তার সুদূর চিন্তা ভাবনা। বন্যার পরিবার, বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতেও মাশাআল্লাহ। তাই স্বাভাবিকভাবেই বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দুমাত্র যোগ্যতাও নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। সেখানে তানভীরদের বাসায় স্বয়ং আলী আহমেদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনো অনেকে ওনাকে নেতা হিসেবেই চিনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল। তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগ করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল, তখন 2-3 নেতা আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকেই তানভীরের ভেতর জেদ কাজ করে, আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল, আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরেই তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না। তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে, সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল। তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে যে এই অমার্জিত রাজনীতি আর করবে না। যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেয় আবিরও নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাতে সাপোর্ট করেছি। আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারো প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারান্টি আছে? আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতে ব্যর্থ হয়েছেন।
ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা। কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে। সেসব ভেবেই সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সবকিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়ালি কমিটি বাতিল করা হবে। তানভীরের সেসবে চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করেই অফিসের কাজসহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রাখছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগাড়ে কল দিয়েই চলেছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিব এর কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি, সেই খুশিতে তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি, এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে। এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতে রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশ পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল, সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুর রাজি এটা তোকে কে বলেছে? জান্নাত আর রিয়া বলল, তারাই এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করেছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলেই রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বললে উপায় আছে? একদিন রিয়েক্ট করেই চিন্তায় আছি। রাগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস। কবে না কবে সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালে মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাতকে কি বলছিস তাহলে? জান্নাতের সাথে মজা করছি, সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টুমি করেছি। পুরোটা দুষ্টুমি ছিল এমনটাও নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে একদিন 2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন কি করছি, খাচ্ছি কিনা ঠিক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরো অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো, সেসব কথা এখন চাচু বলেন। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি। ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য 2বার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তোর টেনশনই করতে হবে না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই ওনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকেই বিশ্বাস করি না। বাসর রাতের পরদিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়া আর জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়েই ফেলবো এসব? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি। আমার বউয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আসে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়্যাক্ট করিস, আমার ভয়ই হয়।
যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে? কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতর খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভিতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার। ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতরে পা রাখতেই বল এসে ঠাস করে ঠোঁটের উপর লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরে এখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে দুবার ডেকেছেও, কিন্তু মালিহা খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতে মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছেকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছে করে কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ায় আবার খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমেদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরো বেশি সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলেই আরিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কি হাল করবে সেই ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে তানভীরের রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিহা খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যিই দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সে সময়ই লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে। চুপ করো, বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের সবটা শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলে, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদম না, আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি এই সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গিয়েছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথাও বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটি ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে, ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল, আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার, মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে।